গত পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম চেরাপুঞ্জি থেকে রিভাই ভিলেজ অবধি যা যা কিছু ট্যুরিস্ট স্পট আছে তার সবগুলোই, সাথে রিভাইতে যে দারুণ সুন্দর প্রিমিয়াম হোমস্টেতে ছিলাম তাও শেয়ার করেছি তোমাদের সাথে। এছাড়াও এই হোমস্টেটি নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল, দেখে নিতে পারো। এবার আসল ভিডিওতে আসা যাক। আমাদের রিভাই থেকে বেরিয়ে মলিংনং ঘুরে জোয়াই হয়ে শিলং পৌঁছানোর কথা, তো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মলিংনং গ্রামটি ঘুরে দেখতে। আমরা এখন মলিংনং গ্রামে ঢুকবো, তার আগে আমরা চলে এসেছি ব্যালেন্সিং রক দেখতে। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে পার হেড 10 টাকা করে, একদম সামনেই। তো এগুলো সেই ব্যালেন্সিং রক। লিভিং রুট ব্রিজের একদম পাশে রয়েছে এই ব্যালেন্সিং রক। বিশাল এক পাথরের খণ্ড দাঁড়িয়ে রয়েছে নিচে রাখা একটি ছোট্ট পাথরের ওপরে। বেশ ইউনিক এই স্পটটা। ব্যালেন্সিং রক ঘুরে আমরা চলে আসলাম মলিংনং গ্রামটার পার্কিং লটে। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যারা মলিংনংয়ে রাত্রে স্টে করেন তাদের গাড়িগুলোই মেনলি এখানে পার্ক করা থাকে। আর আশেপাশে রয়েছে প্রচুর দোকান, সেখানে যেরকম খাওয়ার দোকানও রয়েছে তেমনি সুভেনিয়ার কিছু কিনে নেওয়ার জন্য দোকান রয়েছে। তো এই চত্বরটা ঘুরে আমরা চলে আসলাম স্কাই ভিউ পয়েন্টটা দেখতে। আর গ্রামটা যথেষ্ট পরিষ্কার। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে আমরা মলিংনং গ্রামের ভেতর দিয়ে এগিয়ে চললাম স্কাই ভিউ পয়েন্টের দিকে। চারপাশটা এতটাই সুন্দর আর গাছপালা দিয়ে এত সুন্দর করে জায়গাগুলোকে সাজানো হয়েছে যে বেশ ভালো লাগছিল। আর রাস্তাঘাট একদম পরিষ্কার, কোনো রকমের নোংরা আবর্জনা কিচ্ছু ছিল না সেখানে। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম স্কাই ভিউ পয়েন্টে। আমরা এখন যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টটা দেখতে। এখানে বাঁশ দিয়ে মাচা মতো করা রয়েছে, এর উপর দিয়ে উঠে উপরে দেখতে হবে। দেখা যাক ওঠা যায় কত দূর। স্কাই ভিউ পয়েন্টটা আসলে একটি বাম্বু ট্রেল, যা ভীষণ রকমের খাড়াই। আমরা সবাই উঠিনি, শুধুমাত্র আমি আর আমাদের সঙ্গে যে দাদা গেছিলেন সেই দাদা, এই দুজনে মিলে আমরা উঠেছিলাম। এবারে এই বাম্বু ট্রেলটাই এতটাই খাড়াই আর বেশ স্লিপারি টাইপের ছিল যে আমি এক হাতে ক্যামেরা ধরবো না আমি নিজেকে ব্যালেন্স করে উঠবো বুঝতেই পারছিলাম না। তো 30 টাকা পার হেড টিকিট কেটে অতি কষ্টে হাঁচড়ে পাচড়ে ক্যামেরাটাকে বগল দাবা করে উঠে পড়লাম এই ব্যাম্বু ট্রেল বে উপরে। ফাইনালি বাম্বু ট্রেলের উপরে উঠে আসলাম। ওঠার পরে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল হঠাৎ করে, কেননা এই বাম্বু ট্রেল থেকে বহু দূরে বাংলাদেশ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছিল। আর এই বাম্বু ট্রেলের ওপর দিয়েই আশেপাশে যে ছোট ছোট ঘরবাড়িগুলো রয়েছে এই মলিংনং গ্রামের, সেগুলোও যেমন দেখা যাচ্ছিল, তেমনি দূরের বাংলাদেশের পুরো ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু সমস্যা হচ্ছিল একটাই, যে যখনই হাওয়া দিচ্ছিল তখনই এই যে মাচা মতো করা ছিল বাঁশ দিয়ে, সেটা রীতিমতো দুলছিল। কেননা এই ব্যাম্বু ট্রেলটা তো না হয় বাঁশ দিয়ে ধরে বেঁধে গাছের সঙ্গে বেঁধে আটকানো, কিন্তু এই মাচাটা সম্পূর্ণ একটা গাছকে ব্যালেন্স করে বাঁধা রয়েছে। এবার যখনই হাওয়া দিচ্ছিল
গাছ দুলছিল, সঙ্গে এই বাঁশের মাচাও দুলছিল। যদি পড়ে যাই এই একটা ভয় মাথার মধ্যে ঘুরছিল। তবুও বেশ ওই সুন্দর একটা হাওয়া, মাঝখানে মাঝখানে ঝিরঝিরে বৃষ্টি, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা বেশ খুশি হয়ে গেছিল। এই চত্বরটা ঘুরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আর চারপাশটা ভালোভাবে দেখে আবার ধীরে সুস্থে পা টিপে টিপে নিচে নামলাম। কেননা উঠতে গিয়ে যতটা না টেনে টুনে উঠে গেছিলাম, নিচে নামার সময় মনে হচ্ছিল একবার যদি পা স্লিপ করে তাহলে একেবারে সোজা নিচে পড়ে যাব। তো সেই ভয়ে মনের মধ্যে ছিল, কেননা ফার্স্ট টাইম বাম্বু ট্রেল করেছি, আগে কখনো এই অভিজ্ঞতা হয়নি। সেই জন্য খুবই ভয়ে ভয়ে এই ট্রেল দিয়ে নেমেছিলাম। তো যাই হোক, ব্যাপারটা বেশ এনজয়েবল ছিল, খুবই আনন্দ লেগেছিল এরকম একটা ছোট্টখাট্ট অ্যাডভেঞ্চার করে। তো তোমরা যদি কখনো এখানে আসো তো বেশ এনজয় করবে। এটা হচ্ছে ট্রি হাউস। এটাও সেই বাম্বু ট্রেলের মতোই, উঠতে হয়, বাঁশের মাচা মতো করা রয়েছে, উপরে একটা ঘর মতো করা আছে। তো এটাই আর উঠবো না। এটা অনেকটাই উঁচু। এই মলিংনং গ্রামেই রয়েছে সবচেয়ে পুরনো চার্চ। যদিও এই চার্চটা বন্ধ থাকার দরুন আমরা ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে দিয়ে ঘুরেই আমরা এগিয়ে গেছিলাম। এই মলিংনং গ্রামে অনেকগুলো হোমস্টেজ রয়েছে, যার কন্ট্যাক্ট ডিটেলস আমি এই স্ক্রিনে শো করছি। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো যদি এই হোমস্টেগুলো তোমরা অ্যাভেল করো তবে। এছাড়া রিভাইতে যে আমরা হোমস্টেতে ছিলাম সেটার একটা আলাদা ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। খুবই কমফি এবং লাক্সারিয়াস একটা হোমস্টে ছিল সেটা। তো যাই হোক, আমরা এই মলিংনং গ্রামটা ঘুরে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মলিংনং থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ডাউকির উদ্দেশ্যে। রাস্তাটা বেশ সুন্দর, চারপাশে রয়েছে গাছগাছালি, তার মাঝখান দিয়ে এক ফালি কালো পিচের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরেই পড়ল বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। এক সাইডে রয়েছে বাংলাদেশ আর আমাদের দিকটা রয়েছে ইন্ডিয়ার মধ্যে। তো কাঁটাতারের পাশ দিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা গিয়ে পৌঁছলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাউকিতে। ডাউকি যাওয়ার আগে আমরা এসে পৌঁছলাম বোরহিল ওয়াটারফলসে। দারুণ সুন্দর একটা ওয়াটারফলস, বর্ষায় যা প্রবল গতিতে ঝরে পড়ছে আর সেই জল বয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। আমরা এখন চলে এসেছি বোরহিল ওয়াটারফলস দেখতে। ভীষণ সুন্দর আর অজস্র ধারায় জল পড়ছে। জল মধ্যে দেখাই, অনেকটা ওপর থেকে জলটা পড়ছে নিচে, আর প্রচুর জল, সাদা জলটা এদিক দিয়ে পড়ছে আর মেঘের এপাশ
ডাউকিতে এসেছি, বোটিংয়ের জন্য যাচ্ছি। এখানে 1200 টাকা করে পার বোট নিল 1 ঘন্টার জন্য, মাঝখানে নামাবে। আর দূরে বাংলাদেশের লোকজন দেখা যাচ্ছে, এপারে রয়েছে। আর এই পারে আমরা এখন এই খাড়াই সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে, এটাই বেশ রিস্কি, একটু উঁচু নিচু আছে সিঁড়িগুলো, অনেকটা উপর থেকে নিচে নামতে হচ্ছে। আমরা ওই উপর থেকেই নিচে নেমে আসলাম। আমরা এখন উঠলাম বোটে, এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে আমরা এখন বোটেও বসে গেলাম। আর নদী এখন পুরো ভরা, জল পরিষ্কার কিন্তু নদী একদম ভরা। এদিকে একটু তাকাও। প্রচুর প্রচুর নৌকো ছেড়েছে, আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ে যাচ্ছে। দূরে বাংলাদেশ, আর ওখানে প্রচুর লোকজন রয়েছে, অনেকে ওখানে লঞ্চে চড়ছে, বোটেও চড়ছে। আর এইখানটা হলো গিয়ে ইন্ডিয়া, মানে এই বরাবর হচ্ছে গিয়ে এটা মানে অদৃশ্য বর্ডার রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে পুরো ইন্ডিয়ার নৌকোগুলো সব এই দিকে যাচ্ছে, আর বাংলাদেশেরগুলো সব ব্যাক সাইডে যাচ্ছে। কুড়ি 25 মিনিট নৌকো করে আসার পরে আমরা এই একটা ছোট্ট দ্বীপের মতো জায়গায় নামলাম। এখানে রয়েছে অনেকগুলো দোকান, দোকান বলতে এই ঝুপড়ি টাইপের স্টল রয়েছে, যেখানে চা, ম্যাগি, এগ টোস্ট এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে নদীটা এই ছোট্ট দ্বীপটার দুপাশ দিয়ে বয়ে গেছে এবং দু সাইড দিয়েই নৌকো দাঁড় করিয়ে লোকজন নামাচ্ছে। আর এই সময়টা ভরা বর্ষার মরশুম, তাই জলের লেভেল অনেকটাই বেশি। এখানে এই সময় স্বচ্ছ জলটা পাওয়া যায় না। আমরা নৌকো থেকে নেমেও গেছি, এখন এখানে প্রচুর লোকজন রয়েছে, প্রচুর স্টলও রয়েছে কিছু খাওয়া দাওয়া করার জন্য, আর প্রচুর নৌকোও রয়েছে চারপাশে, এপাশেও অনেক নৌকো রয়েছে। আর ওপাশে দূরে মেঘের মাথায় পুরো মেঘ জমে জমে রয়েছে, মাঝে মাঝে এখনও কন্টিনিউয়াসলি টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখানেও প্রচুর নৌকো এসছে, লোকজনও রয়েছে, মোটামুটি ফুল চারপাশটা। আরও নৌকো জলে ভেসে বেড়াচ্ছে এখনও। আর এই নদীতে বললো প্রচুর মাছ পাওয়া যায়, বোয়াল, ট্যাংরা। আর এখন ভরা নদী যেহেতু, তাই প্রচুর মাছ ধরার সময়, এখন মাছ ধরছে অনেকে, তো বেশ ভালোই লাগলো চারপাশটা।
ডাউকিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ফিরে গেলাম আমাদের গাড়িতে। তারপর সেখান থেকে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ক্রাংশুরি ওয়াটারফলস দেখতে। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেছিল আমাদের। আমরা এখন ক্রাংশুরি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এখন অলরেডি 4:30 বাজে। তো এখন ওয়াটারফলস যাচ্ছি, গিয়ে ওখানে এখন দেখবো। 6 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে শুধুমাত্র একটা দোকান টিম টিম করে জ্বলছিল, আর এখন এখানে অনেকগুলো হোমস্টেজ আর একটা বিশাল বড় রিসর্ট তৈরি হচ্ছে। মানে ভাবতে পারিনি 6 বছরের মধ্যে এতটা ডেভেলপ করে যাবে। তো যাই হোক, ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো এখন। আর এখন আমরা ক্রাংশুরির পথে রয়েছি, আর এখান থেকে ক্রাংশুরির একটা ফার্স্ট ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো ক্রাংশুরি যাওয়ার রাস্তাটা, আর এখান থেকে দেখা যাচ্ছে ফলসটা। এখন নদীতে জল কমই রয়েছে। প্রথমবার যখন এসেছিলাম, মানে 6 বছর আগে যখন এসেছিলাম এই ক্রাংশুরি দেখতে, তখনও এরকমই ফ্লো ছিল জলেরই। তখন শীতকাল ছিল, আর এখন বর্ষাকাল। হয়তো বৃষ্টিটা কম বলে এখনও জলটা অতটা নেই, তবু যথেষ্ট। তো বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো আরও কিছুটা এগিয়ে যাই আমরা। ক্রাংশুরির রাস্তাটাও বেশ জঙ্গলের মধ্যে আর পাথুরে। এখনো সন্ধে হয়ে আসছে আস্তে আস্তে, আর প্রচুর পোকামাকড়ও ডাকছে। রাস্তায় রাস্তায় মানে পুরো পাথরে পাথরে শ্যাওলা জমে রয়েছে। ভিজে নয় বলেই এখন মানে স্লিপারি ভাবটা একটু কম। ঢালে নেমে যাচ্ছি, উঠতে গেলে একটু অসুবিধা হবে। চলতে লাগি। এই রাস্তায় মনে হয় খুব সম্ভবত ধস নেমেছিল। পুরো জায়গাটা একেবারে এরকম ভেঙে চড়ে শেষ। বাবারে, এই সাবধানে এসো। বাহ, এখান থেকে তো ভালো দেখা যাচ্ছে ফলসটা। এই হলো ক্রাংশুরি ওয়াটারফলস। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, কিন্তু এখান থেকে দারুণ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। পুরো ওপেন হয়ে গেছে জায়গাটা। ধস নামার ফলে এখানে গাছপালাগুলো ভেঙে বেরিয়ে গেছে। এখান থেকে দারুণ লাগছে। আমরা যখন ক্রাংশুরি ওয়াটারফলস যাওয়ার সময় এই নদীটা অবধি এসে পৌঁছই, তখন দুর্ভাগ্যবশত আমরা খবর পাই যে ক্রাংশুরি বন্ধ হয়ে গিয়েছে। কারণবশত জানা গেল যে দুটো পলিটিক্যাল পার্টির ঝামেলার জন্য ক্রাংশুরি 2 মাস ধরে বন্ধ। তো আমরা গেছিলাম আগস্ট মাসে, সেহেতু সেই সময় বন্ধ ছিল, কিন্তু পুজোর সময় থেকে ক্রাংশুরি ওপেন হয়ে গেছে এবং এখন ওপেনই রয়েছে। তো বর্তমানে যারা ক্রাংশুরি যাবে বা এই জায়গাটা ঘুরতে যাবে, তো তাদের কাছে এখন ক্রাংশুরি ওপেন রয়েছে। আমরা যখন আগের বার ক্রাংশুরি এসেছিলাম তখন এখানে ফলসের নিচ অবধি নেমেছিলাম। এখানে সুইমিং করা যায়, আর রেস্টুরেন্টও রয়েছে, আর নদীতে বোটিংও করা যায়, যেটা ওপর দিক থেকে ফ্লো করছে। তো এখানে আসলে এই সব জিনিসগুলো তোমরা এনজয় করতে পারবে। ক্রাংশুরি ওয়াটারফলসের নিচ অবধি পৌঁছতে না পেরে দূর থেকেই এই ফলসটাকে চাক্ষুষ করলাম। সামনে গেলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এরপর আবার যখন ভবিষ্যতে আসব তখন অবশ্যই ক্রাংশুরিকে সামনে থেকে চাক্ষুষ করব। তো ক্রাংশুরি ঘুরে আমরা সন্ধেবেলার দিকে রওনা দিলাম আমাদের রাত্রিবাস যেখানে, সেই শিলংয়ের উদ্দেশ্যে।
এটা হলো ক্রাংসুরির পার্কিং এরিয়া। আর চারপাশে অনেক হোমস্টে তৈরি হয়ে গেছে এখানে। আর এই পাশে একটা বিশাল বড় রিসর্ট তৈরি হচ্ছে, প্রচুর তৈরি হচ্ছে। আগে মোটে একটাই দোকান ছিল, আর তাছাড়া কিছু ছিল না। যখন ফার্স্ট টাইম এসেছিলাম, ক্রাংসুরির নাম শুনেছিলাম প্রথমবার 6 বছর আগে, তখন ওই একটা দোকান ছাড়া আর কিছু ছিল না। আর এখন চেনা দায়, 2 বছর পরে আসলে হয়তো এই রিসর্টটাই তৈরি হয়ে যাবে। এরপর আমরা যখন গাড়িতে করে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন অলরেডি সন্ধে হয়ে এসেছিল। আর যখন গিয়ে পৌঁছলাম তখন রাত 9টা বাজে। তো চলো ফার্স্টে তোমাদেরকে আমরা যে হোটেলে ছিলাম, বা হোটেল বলা চলে না, সেটাকে একদমই হোমস্টেই বলা চলে, নিজের বাড়ির মতো আমরা ওখানে ছিলাম, তো সেই হোমস্টেটাকে তোমাদেরকে দেখাই। আমরা জাস্ট শিলংয়ে এসেছি, আর শিলংয়ে আমরা ডিউড্রপ ইনে এসেছি। রুমটায় ঢুকলেই ফার্স্টে একটা দুখানা বড় বড় বেড রয়েছে, এবং কিং সাইজ বেডগুলো। আর চারপাশে বেশ বড় বড় জানলা রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা বেশ বড় মিরর, টাওয়েল দেওয়া রয়েছে সেখানে। দুদিকে দুটো বেড সাইড টেবিল আছে, এখানে লাইটস আছে, আর এখানে একটা বিশাল বড় টিভি রয়েছে, সামনে গ্লাস, কাপ, ইলেকট্রিক কেটেল সব রয়েছে, আর এখানে শ্যাম্পু সাবান দেওয়া রয়েছে। রুমে ওয়াইফাই এর কানেকশন আছে, লাইটস সাফিসিয়েন্ট আছে। আর এখানে রয়েছে একটা ছোট্ট সোফা, সঙ্গে টেবিল, এখানে একটা আলমারি রয়েছে, বসার জায়গা রয়েছে, ফ্যান রয়েছে, আর এদিকেও একটা টেবিল মতো রাখা রয়েছে। আর এই পাশে হচ্ছে বাথরুম, যেটা বেশ বড় সড়ো। বাথরুমেও অনেকগুলো জানলা রয়েছে, ভেতরে গিজার, কমোড, বেসিন, মিরর সবই দেওয়া রয়েছে। বেশ বড় আছে বাথরুমটা। তো এই হলো রুম, বেশ বড় সড়ো আর বেশ ভালো লাগবে দেখতে। মানে আমরা দুটো ফ্যামিলি আছি, তাই জন্য দুটো ডাবল বেডে আরামসে এসে যাবে। আমরা নিচ থেকে এই সিঁড়ি দিয়েই উপরে এসেছি, আর উপরে আসার পরেই এখানে রুম রয়েছে। তো এদিকে আসলেই এই দিকের রুমটা হচ্ছে আমাদের, যেটা 4 বেডের রুম। আর এখান দিয়ে একটা ওপেন টেরেস টাইপের রয়েছে, বেশ সুন্দর, যেখানে টেবিল চেয়ার রাখা রয়েছে। আর এখানে একটা উইন্ড চিমস রয়েছে, লাইটস রয়েছে, বেশ সুন্দর। আর এখানটা একদম ওপেন। বাও, এখানে অনেক রকম ফুলের গাছ টাছ রয়েছে, অন্ধকার বলে অতটা ভালো দেখাতে পাচ্ছি না। এখানেও টেবিল রয়েছে, আর এখন ওয়েদারটা বেশ ঠান্ডা। আর বাইরের ভিউ হচ্ছে এরকম, মানে দূর থেকে শিলং সিটিটা পুরো এরকম, মানে সেই হীরের কুচির মতো জল জল করছে। দারুণ সুন্দর ভিউ এখানটায়। আর এখানে বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে। রাত্রিবেলায় অত পরিষ্কার বোঝাতে যাচ্ছে না, কিন্তু লাইটিংটা দারুণ, ডেকোরেশনটাও বেশ সুন্দর। এই পাশে প্রচুর ফুলের গাছ রয়েছে, অন্ধকারে দেখানো যাচ্ছে না, কিন্তু বেশ দারুণ লাগছে। আর এটাই হচ্ছে আমাদের রুমটা, এদিকের জানলাগুলো। আর এই হলো বাইরের এন্ট্রান্স, যেটা আমাদের এখান দিয়ে ঢুকতে হবে। এটা হলো মেন গেট। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। একটা হিল টপের ওপরে আছি, যার জন্য মানে ওয়েদারটা ভীষণ রকমের ঠান্ডা, মানে শীত করছে এবং রীতিমতো গায়ে জ্যাকেট ফ্যাকেট পরে ঘুরতে হবে। বেশ সুন্দর লাগছে জায়গাটা এসে, মানে রাত্রিবেলার ভিউটা তো দারুণ লাগছে। প্রচুর ফুল রয়েছে এখানে। কালকে সকালবেলা আরো ভালোভাবে তোমাদেরকে দেখাবো। এখনো অবধি যেটুকু দেখতে পাচ্ছি দারুণ লাগছে।
আমরা ছিলাম দোতলায়, আর নিচতলায় ছিল লিভিং এরিয়া আর ডাইনিং কিচেন এরিয়া। একদম গোটা একটা বাড়ি যেরকম হয় ঠিক সেই রকমভাবে টিপটপভাবে একদম গুছিয়ে সাজানো যাকে বলে। মনেই হচ্ছে না যে এটা অন্য কোথাও এসে পড়েছি। এত সুন্দরভাবে মেনটেন করা। একটা রান্নাঘরে যে যে জিনিসগুলো থাকা দরকার প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল ছিল। যদিও এটা গেস্টদের জন্যই দেওয়া, তবুও এখানে জল, কাপ, গ্লাস, এমনকি বিভিন্ন রকমের বাসনকোসন সব কিছুই অ্যাভেলেবেল ছিল। এমনকি হাত ধোয়ার জন্য পর্যন্ত গিজার লাগানো রয়েছে এখানে। এন্ট্রান্স দিয়ে ঢুকে বসার ঘরটাও বেশ সুন্দর করে সাজানো। এখানে রয়েছে সোফা, দেওয়ালে রয়েছে বেশ কিছু ফটো ফ্রেম, আর সুন্দর সুন্দর শোপিস দিয়ে ঘরটা সাজানো। এই নিচেও রয়েছে একটা ডাবল বেডেড রুম। এই বিল্ডিংটাতে মোট 3টে রুম রয়েছে, একটা ডবল বেডেড, একটা ট্রিপল বেডেড আর একটা 4 বেডেড রুম। বেশ সুন্দর পরিপাটি করে গোছানো এই হোমস্টেটা খুবই আমাদের ভালো লেগেছিল। এই হোটেল ডিউড্রপ ইনে আমাদের রুম রেন্ট ছিল 2500 টাকা করে ট্যাক্স দিয়ে। তোমরা যদি কখনো আসো তবে এই হোমস্টেটা তোমরা অ্যাভেল করতে পারো, খুবই ভালো লাগবে। রাত্রে আমাদের ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, একটা সবজি, স্যালাড আর চিকেন কষা। খাওয়া দাওয়া সেরে উপরের টেরেসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পরের পর্বে নিয়ে আসছি শিলং সাইট সিইংয়ের বেশ কিছু জায়গার ভিডিও। তোমরা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই লাইক আর শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।